নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে আদিত্য পরমা সব আউট হাউসের ঘরে চলে এসেছে। আদিত্য চুপ করে আছে, কথা বলবে না। তাই সুদীপা মনে মনে ভাবছে উনি আমার উপরে এত রাগ করে আছেন, কথাও তো বলছেন না। যাই আমি চেষ্টা করি। বলছে চা খাবেন? বলছে চা? কেন চা খাবো? আপনার হাতে তো খাবোই না আমি। আপনি এটা করতে পারলেন সুদীপা? আপনি আমাকে একা বলতে পারতেন, কিন্তু আপনি আমার ছোট ছোট ভাই বোন, আমার গুরুজন সবার সামনে আমাকে অপমান করতে পারলেন। এই না বলছিলেন যে আমি নাকি আপনার স্বামী, তাহলে কি করে অপমান করতে পারলেন? সুদীপা বলছে আপনি আমাকে ভুল বুঝছেন। ওখানে পরমা, ও একটা বাইরের মেয়ে, ওকে এরকম ভাবে অপমান করা হচ্ছিল, তাহলে তার অপমান দেখে আমি কি করে থাকতাম একটা মেয়ে হয়ে? তখন বলছে মেয়ে, ব্যাস এতেই তো কথা শেষ। আর কি? মেয়ে মানেই তো সব পার। মেয়ে মানেই তো আগে ওদেরকেই সবকিছু করা হবে। আর ছেলেদের তো কপাল খারাপ, ছেলেদের তো কেউ কখনো বুঝবেই না, তারা তো সবসময় অপরাধী করে, তাই না? বলছে পরমা চাইলেই তো চলে যেতে পারতো, বলুন, পারতো না? ও চাইলেই চলে যেতে পারতো, আর আমাদের পরিবারের সাথে সব কোনো যোগাযোগ না রাখতেই পারতো। এটা এখনকার দিনে কোনো মানে অসম্ভব কোনো ঘটনা নয়, বা অস্বাভাবিক কোনো ঘটনাও নয়। কিন্তু আমি একটা ছেলে হয়ে কি বলতাম একটা মেয়ের ব্যাপারে, বলুন তো? তাছাড়া আমি এই পরিবারে বড় হয়েছি, এই বাড়ি, এই আউট হাউস, এই বাড়ির উঠোন, আমি সবকিছুতে বড় হয়েছি সুদীপা। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, আমি তাদেরকে ছেড়ে কখনো কোথাও যেতে পারবো না। আদিত্যর মুখে এই সমস্ত কথা শুনে সুদীপা বুঝতে পারে যে হয়তো সে একটু বেশি বলে ফেলেছে। আদিত্য বলছে মা বাবা, বড় মা, ছোট ছোট ভাই বোনরা, এদের সবার সাথে আমি বড় হয়েছি, আমি এদেরকে ছাড়তে পারবো না সুদীপা কোনোদিনও। সুদীপা বলছে আসলে আমি, বলে থাক, আপনি বুঝবেন না, একটা বড় পরিবারে বড় হয়ে ওঠার ব্যাপারটা আপনি বুঝবেন না। তবে আমি আপনাকে দোষও দিচ্ছি না। আসলে কি বলুন তো, আমি আপনাকে আর আপনি আমাকে বোধহয় কোনোদিনই বুঝে উঠতে পারবো না। এই বলে চলে যায়। আর সুদীপা কিন্তু মনে কষ্ট পায়, কাঁদতে থাকে। মনে মনে বলছে আমার এতটা কষ্ট কেন হচ্ছে, এই বলে সুদীপা কাঁদছে। তখন রূপা আসে। তোর কষ্ট হয়েছে মা, আয়, আমি তোর সব কষ্ট মুছে দিচ্ছি, আয়, আমি তোকে আদর করে দিচ্ছি। এই বলে সুদীপাকে নিয়ে যায়। সুদীপাও তাকে জড়িয়ে ধরে। এদিকে মানে অভ্র আর পরমা ঘরে বসে আছে। পরমা বলছে তুমি আজকে শুধু শুধু আমার হয়ে কেন কথা বলতে গেলে অভ্র? নিজের সম্মান বাঁচাতে? তো বাড়িতে তো আজকে সবাই জেনেই গেল সবটা, আর তো কোনো কিছুই মানে জানতে বাকি রইল না। আদিত্যও বলে দিল তার কিচ্ছু করার নেই। ঠিকই আছে, সবাই যখন সবটা জেনেই গেল, ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, আমিও আদিত্য আর সুদীপার সংসারটা নষ্ট করতে চাই না, ওরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, তাই আমি চলে যাব এখান থেকে, তুমি কোনো চিন্তা করো না। তারপর অন্যদিকে যাওয়ার সময় অভ্রকে বলছে থ্যাংক ইউ অভ্র, আমার সম্মান এইভাবে রক্ষা করার জন্য, তুমি খুব ভালো মানুষ। অভ্র তখন পরমার দিকে তাকিয়ে আছে, বলছে তুমি অনেক ভালো লাইফ ডিজার্ভ করো, তুমি ভালো মতো থেকো তোমার পরিবারের সাথে, সবাই খুব ভালো থাকুক, আমি চলে যাব। এই বলে যখন চলে যাচ্ছে, তখন অভ্র তার হাতটা ধরে ধরে বলছে সবকিছু আবার নতুন করে শুরু করা যায় না পরমা? তো পরমা বলছে না, শুরু করা যায় না, তার কারণ বিয়ের রাত, প্রথম রাত, সেটা আর ফিরে আসবে না। তখন অভ্র বলছে দেখো আমার সেদিন কিচ্ছু করার ছিল না, সেদিন একটা সত্যি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, পরিস্থিতিটাই সেদিন সেরকম হয়ে পড়েছিল, তাই বলছে। অভ্র বলছে আমি জানি যে আমাদের মধ্যে কখনো কোনোদিনও কিছু ঠিক হবে না, কিন্তু তোমাকে শাস্তি আমি দেব, সেই শাস্তি তোমাকে নিতে হবে। সেটা হচ্ছে সুদীপা আর আদিত্যর সম্পর্ক ঠিক হওয়া পর্যন্ত তোমাকে থাকতে হবে, তারপর তুমি চলে যেতেই পারো। তো এটা শুনে পরমা রাজি হয়। এদিকে দেখা যাচ্ছে সুদীপার কলেজের স্যার, যিনি সুদীপার মানে প্রথম দেখাতেই সুদীপার দিকে তাকিয়েছিলেন, তিনি হঠাৎ করে ফুল আর মিষ্টি নিয়ে সুদীপার শ্বশুরবাড়িতে এসে হাজির। রাস্তায় গাড়ি থেকে নেমে বলছে আমার কেন জানি না মনে হচ্ছে যে ওদের সম্পর্কটা ঠিক নয়, ওরা হয়তো সেই সম্পর্কে থাকতেই চায় না। আর যতটুকু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, একজন পুলিশ অফিসার একজন মেডিকেল ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে হঠাৎ করে বিয়ে করেছে, সেটা কি করে হতে পারে? এটা আমাকে জানতেই হবে, আর আমার সুদীপাকেই চাই, এমন কথাই বলছে, বলে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে কাজের মেয়েকে জিজ্ঞাসা করে যে সুদীপা আছে কিনা। বলে কে, ছোট বৌদি? বলে ছোট না বড় সে তো আমি জানি না, তবে ডেকে দিলে ভালো হয়। তখন সেখানে বড় মা, আদিত্যর মা সবাই আসে, সঞ্চারী সবাই আসে। সঞ্চারী দেখে বলছে বাবা, সুদীপার কলেজের স্যার, দেখে তো আবার খুব বেশি বয়সও মনে হচ্ছে না, হঠাৎ করে বাড়িতে এসে উপস্থিত সুদীপা একদিন কলেজ যেতে না যেতেই। বড় মা পরিচয় জানতে চাইলে বলে যে এরকম কলেজের স্যার। বলে ও আচ্ছা, বসুন না আপনি। বলে "এ, আমি আসলে শুনতে পেলাম যে ও নাকি আউট হাউসে, মানে কাজের মেয়েটা বলেছে, বলে ও নাকি এইখানে থাকে না, আউট হাউসে থাকে, তো আমাকে কি একটু বলে দেবেন কোন দিক দিয়ে যেতে হয়, আমি কি গিয়ে একটু দেখা করে আসতে পারি? তখন মনে মনে বলছে বড় মা
আকাশের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে ছিটে আসে। তার চেয়ে বরঞ্চ থাক, বাইরের মানুষের সামনে ঘরের ভেতরের পরিস্থিতি বলা যাবে না। তখন বলছে, না না, আপনি বসুন না, আপনি কেন যাবেন, ওরাই আসবে আপনার সাথে দেখা করতে। এই বলে কাজের মেয়েটিকে দিয়ে ডাকতে পাঠিয়ে দেয়। তো বলছে, আপনি বসুন। এই বলে ওনাকে বসায়, ওনার সাথে গল্প টল্প করছে। ততক্ষণে সুদীপা চলে আসে। সুদীপা তো দেখে অবাক, কি ব্যাপার স্যার, আপনি এখানে, তাও আবার এইভাবে। তখন বলছে যে, আপনাকে এই যে দিওয়ালির শুভেচ্ছা জানাতে এসেছি। বলে, স্যার আমাদের এখানে দিওয়ালি হয় না, আমাদের এখানে কালী পুজো হয়। বলে, ও আচ্ছা, আমি আসলে অবাঙালি কালচারে বড় হয়েছি তো তাই আর কি। তো বলছে, হ্যাপি কালী পুজো, তাই বলছে। তো বলছে, হ্যাঁ স্যার সবই তো বুঝলাম, কিন্তু শুধুমাত্র শুভেচ্ছা দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে এলেন? আদিত্যও তখন সেখানে আসে। আদিত্যর তো একেবারে পছন্দ নয়, এই স্যারকে তো এমনিতেই পছন্দ করে না আদিত্য প্রথম দিন দেখেই। তারপরে সে আবার বাড়ি অব্দি ফুল মিষ্টি নিয়ে এসছে। তো সুদীপাকে দিচ্ছে। সুদীপা তো কি করবে কিছু বুঝতে পারে না, আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য বলছে যে, আপনি কি এইভাবে সব স্টুডেন্টসদের বাড়িতেই যান নাকি? তখন উনি বলছেন, না না, আসলে সুদীপা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কজনই বা এরকম মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হতে পারে, তাই শুভেচ্ছা জানাতে চলে এলাম। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত লাগে সুদীপার। আবার সুদীপা দেখছে কি অদ্ভুত ভাবে উনি সুদীপার দিকে তাকিয়েও আছেন। আদিত্যর তো একেবারেই ব্যাপারটা ভালো লাগে না। বড় মা সুদীপাকে বলছে, ওনাকে জল মিষ্টির ব্যবস্থা করো। সুদীপা বলছে, আপনি বসুন স্যার, আসলে আমার অনেক কাজ আছে, বুঝতেই পারছেন পুজোর বাড়ি তো, তো কাজকর্ম তো থাকবেই, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। তখন বলছে, না না, আমি আর বসবো না, আমি এই শুভেচ্ছাটুকু জানাতে এসেছিলাম, বরং আরেকদিন আসবো। এই বলে চলে যায়। চলে যাওয়ার পর বড় মা বলছে সুদীপাকে যে, সুদীপা, তোমার সম্মান রক্ষার্থে যখন আমি বলেই দিয়েছি যে তুমি এই বাড়িতে আজকেই ফিরে আসবে, মানে অ্যাকচুয়ালি উনি যখন আউট হাউসের কথাটা বলছিলেন তখন বড় মা বলেছিলেন যে অ্যাকচুয়ালি এদের ঘরে আর কি একটু কাজ চলছে, তো তাই ওরা আউট হাউসে গিয়ে ছিল আর কি, আজকে ওরা চলে আসবে এই বাড়িতে। তাই সুদীপাকে বলছে, তোমার সম্মান রক্ষার্থে যখন আমি এমনটা বলেই ফেলেছি, তখন যাও, আজই তোমরা চলে এসো এখানে আবার সবাই মিলে। এটা শুনে তো আদিত্যর মা খুব খুশি হয়ে যায়। সুদীপা বলছে, আপনি এমনটা কেন বলছেন আমি জানি, আমাদের মাঝখানে 7 দিনের চুক্তির কথা, মানে চুক্তির কথাটা আমার মনে আছে, আর সেটাতে মাত্র আর 7 দিন আছে। বড় মা বলছে, তুমি এত কথা বলো কেন বলো তো, মানে ভালোর জন্য কোনো কিছু বলতে গেলেও মানে এত কথা, বললাম তো চলে এসো মানে চলে এসো, এর বাইরে আর কোনো কথা হবে না। এরপর সুদীপা কোনো কিছু বলতে গেলে বড় মা তো চলে যায় বলে, তখন আদিত্যর মা বলছে, এই চুপ কর না, রণচণ্ডী মেয়ে আমার একটা, এত কথা বলে নাকি, মাঝে মধ্যে চুপ করেও শুনে নিতে হয়। তো এই বলে আদিত্যর মাও চলে যায়। তখন সঞ্চারী তো আগেই চলে যায়, মানে বড় মা অ্যাকচুয়ালি বলছিল, এই বাড়িতে তো সবই হচ্ছে চুরি, ইচ্ছে খুশি, তো সবই যখন আমার কপালেই জুটেছে, অসভ্যতা তো হোক, তাই হোক, মানে চলে যায়, এরকম একটা কথা বলেছিল। সঞ্চারী তখনই উপরে চলে গেছে। এবার সবাই যখন চলে যায়, তো সেখানে আছে আদিত্য আর সুদীপা। তো আদিত্য বলছে, মানে সুদীপা ওখান দিয়ে চলে যাচ্ছে, তখন আদিত্য সুদীপার হাতটা ধরে বলছে, এটা কি হলো, উনি কেন এসেছিলেন বাড়িতে, তাও ফুল মিষ্টি নিয়ে? বলছে, তাতে আমি কি করতে পারি, আর আপনিই বা কি করতে পেরেছেন বলুন তো, আমি কি জানি যে উনি আসবেন? বলছে, না, এইসব কিন্তু হবে না, এইভাবে উনি আসতে পারেন না। সুদীপা মনে মনে বলছে, সেটা তো আমিও বুঝতে পারছি না, উনি এইভাবে হঠাৎ করে কেন আসলেন, তবে আমি জেনে তো ছাড়বই, তবে আমি আপনাকেও বলবো না। তখন বলছে, তাতে আপনার কি বলুন তো, কে আসলো না, আমি কি করতে পারি তাতে? আদিত্য বলছে, আপনি কি আমার সাথে মশকরা করছেন? বলে, আমাদের সম্পর্কটা কি মশকরা করার মতো? আদিত্য চুপ করে থাকে। সুদীপা বলছে, বাই দ্য ওয়ে, আপনি এরকম ভাবে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আদিত্য আবার আমতা আমতা করতে করতে, না মানে না, মানে না মানে এরকম আসতে পারেন না, উনি কেন আসবেন? তখন সুদীপা বলছে, সেটা আমি কি করে বলবো? সুদীপা এরপরে চলে গেলে আদিত্য বলছে, আপনি এটা করতে পারেন না, একজন টিচার কেন আসবে বাড়িতে এরকম ফুল মিষ্টি নিয়ে, এটা হতে পারে না। সুদীপা বলছে, আপনি কি আমাকে শাস্তি দিতে চান? না, আপনার যদি মনে হয় যে আমি বিশাল বড় বড় অপরাধ করে ফেলেছি, তাহলে আপনি আমাকে শাস্তি দিন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তখন আদিত্য চুপ করে যায়। ওদিকে দেখা যাচ্ছে কুন্তলার বাড়িতে গেছে আদিত্যর বাবা প্ল্যান করতে, কি করে সুদীপাকে বের করবে বাড়ির থেকে। তো বলছে যে, তোমাকেই প্রমাণ খুঁজে বের করতে হবে, তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে সুদীপা বাড়ির থেকে চলে যায়। আদিত্যর বাবাকে বলছে। আদিত্যর বাবা বলছে, ঠিক আছে, আপনি আমাকে খুব ভালো একটা রাস্তা দেখালেন, আমি ঠিক প্রমাণ নিয়ে বেরিয়ে আসবো, তাই বলছে। কুন্তলা বলছে, আগে এরকমটা ছিল নাকি সংসারে, এত অশান্তি ঝামেলা, তারপরে এতটা মানে ছেলেরা সবাই বড়দের মুখের উপর কথা বলছে, এরকমটা ছিল না তো, মানে যত ভুলভাল কথা বলে আদিত্যর বাবার মাথাটা খাওয়া যায় তাই করছে আর কি। তো আমি বলেছিলাম তো যে ওই মেয়ে সর্বনাশ নিয়ে আসবে, দেখো কি করতে পারো। তো এই বলে আদিত্যর বাবার মাথায় কুবুদ্ধি দিয়ে দেয়। আদিত্যর বাবা সেই মতো করে কিন্তু কাজ করবে বলে এমনটা বলে কুন্তলার বাড়ি থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে পরমার বাড়ি থেকে তার বাবা মা এসেছে।
সে কালী পুজোটা খুব ভালো করে কাটায়, তো তার এই পুজোটা খুব ভালো লাগে, বাজি পোড়ায়, খুব আনন্দ উৎসব করতে ভালোবাসে, মানে কালী পুজোটার সময়টা ওর খুব ভালো লাগে, সেই জন্য ফুল মিষ্টি মানে বাজি সব কিছু নিয়ে এসছে তার বাবা মা। তো সুদীপা দেখে খুশি হয়। সুদীপা বলছে হ্যাঁ আমি এক্ষুনি পরমাকে ডেকে দিচ্ছি, এই বলে পরমাকে ডাকতে চাই। এদিকে দেখা যাচ্ছে বড় মা এসেছে এই পরমাদের ঘরে, বলছে চলো চলো আজকে অলক্ষ্মী বিদয়ের পুজো হয় বাড়িতে, থাকবেই যখন ঠিক করেছো তখন চলো, পুজোর কাজ করতে হবে তো চলো। এই বলে যখন বেরোতে যাবে, দেখছে সুদীপা এসছে, খবর দিতে এসছে তার বাবা মা এসেছে। এসে দেখে যে বড় মা আগে থেকে সেখানে আছে। সুদীপা এসে বলে যে পরমার বাবা মা এসেছে, অভ্রকে বলছে আমি বসিয়ে দিয়ে এসছি নিচে। এদিকে বড় মা পরমাকে বলছে এই চলো তুমি দাঁড়িয়ে আছো কেন, চলো। তখন সুদীপা এসে বলছে বড় মাকে যে সঞ্চারী দিও আসুক না, ও তো বাড়ির বউ, সঞ্চারী দি দাঁড়িয়ে দেখবে এমনটা তো ভালো লাগে না। বড়মা বলছে তোমাকে আমি সব ব্যাপারে কথা বলতে বলেছি, হ্যাঁ নেত্রী এসছে একেবারে বাড়িতে। তারপর কিছুক্ষণ পর বলছে আচ্ছা যাও ডাকো সঞ্চারীকে। তখন তো হাসতে শুরু করে দেয় অভ্র, আর এদিকে সুদীপাও। তখন ঘুরে গিয়ে বলছে কি ব্যাপার তুমি হাসলে? সুদীপা চুপ করে যায়, বলে হাসলাম? আমি কখন হাসলাম আবার দাদা, আমি হাসলাম? বলে না তো। অভ্র মনে মনে বলছে অদ্ভুত মেয়ে বটে একটা সুদীপাকে দেখে। একে একে সবাই এসে হাজির হচ্ছে ঘরে। আদিত্যর মা বলছে এই আদিত্যর মা ডাকতে এসছে এবার, এই চলো তোমরা। এসে দেখে বড় মা উপস্থিত, সবাই উপস্থিত এখানে। বলে পুজোর কাজ করতে হবে। বড় মাকে বলছে দিদি চলুন। বলে অদ্ভুত তো তুমি, আমি কি করে যেতে পারি, আমি বিধবা মানুষ, আমি পুজোর কাজে কি করে যাব? এই যে নতুন দুই বউ আছে, সঞ্চারী আছে, নিয়ে যাও ওদেরকে, ওরা এমনিতে দেখো বোধহয় পুজোর কাজকর্ম কিছুই জানে না, যাও গিয়ে শিখিয়ে দাও। তখন সুদীপা বলছে কে বললো জানি না, দীপাবলির সন্ধ্যেতে তো উঠোনে গোবরের প্রলেপ দিয়ে অলক্ষ্মী মূর্তি তৈরি করা হয়, তারপর সেটাকে পুজো করা হয়, পুজো করার পরে বাড়ির মেয়েরা সেটাকে কুলো পিটিয়ে তিমাথায় দিয়ে আসে, বলা হয় লক্ষ্মী আয় অলক্ষ্মী যা। এটা শুনে তো আদিত্যর মা হাঁ হয়ে আছে, এমনকি বড় মাও হাঁ হয়ে আছে। বলছে তারপর ফেলে আসা হয়, এটা হচ্ছে অশুভ শক্তি দূর করার প্রতীক, তারপরে পুজো করা হয়। এর পেছনে না একটা ইতিহাস আছে। বড় বলছে আচ্ছা থাক থাক থাক, তোমাকে আর ইতিহাস বলতে হবে না। মা মনে মনে বলছে যে সত্যি সুদীপা কত কিছু জানে, সত্যি ও সব দিক থেকেই গুণী। মা বলছে আমাকে ক্ষমা করে দাও মা, আমার ঘাট হয়েছে, তোমাকে আর ইতিহাস শোনাতে হবে না, তোমরা দুজনে যাও পুজোর কাজ করে আমাকে উদ্ধার করো যাও। তখন সুদীপা বলছে আর সঞ্চারী দি? বলে আচ্ছা যাও ডাকো যাও। তখন সঞ্চারীকে ডাকতে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে আদিত্যর বাবাকে নিয়ে সে অনাথ আশ্রমে গেছে, সেই কুন্তলা গিয়ে তাকে এক বান্ডিল টাকা দেয়, বলে এত টাকা? বলে হ্যাঁ লাগবে লাগবে, আজকাল টাকা ছাড়া কিচ্ছু হয় না, আর মানুষের উপকারের সামনে এই কটা টাকা তো কোনো ব্যাপারই নয়। বলছে যাও এখানেই সব প্রমাণ পাবে, প্রমাণ নিয়ে বাড়িতে যাও, দেখবে ওই সুদীপার সাথে সাথে ওই ভবঘুরে মহিলাও বেরিয়ে যাবে বাড়ি থেকে, আর ব্যাস তোমার কাজ হাসিল হয়ে যাবে। তখন বলছে আপনি আমাদের এত উপকার কেন করছেন বলুন তো? তখন বলছে আমার কাজ নিয়ে প্রশ্ন তুলছে, উদ্দেশ্য নিয়ে, দেখো তোমাদের কথা চিন্তা করে করেই তো আমি মরে যাচ্ছি বলো। বলছে আচ্ছা ঠিক আছে, মনে এসেছিল তাই আমি আপনাকে বলে ফেলেছি। বলে যাও এখন কাজটা তাড়াতাড়ি করে করো। এই বলে সে অনাথ আশ্রমে টাকা নিয়ে পাঠিয়ে দেয় আদিত্যর বাবাকে। আর এদিকে তো মানে আদিত্যর বউ আর কি, সুদীপা সঞ্চারীকে বলছে বাড়িতে পুজো হবে, চলো সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতে হবে। এরপরে পরমাকে ডাকলেও পরমা বলছে আমি বাজি ফোটানো ছাড়া আর কিচ্ছু পারি না। বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি হয়েছে তাতে, শিখতে কতক্ষণ, শিখে যাবে হাতে হাতে চলো। তো এরপরে বলছে জানো আমি আমার পিসির কাছ থেকে এই পুজো করা শিখেছি, আমার পিসি করতো, আর বাবাও খুব উৎসাহ দিত, আর বাবা আমার জন্য বাজি নিয়ে আসতেন, আর মানে সেই ছাদের রোদ্রে বাজিগুলো শুকোতেন, আমি যখন বাজি ফোড়াতাম যদি ভয় পেতাম তাহলে বাবাই আমাকে আগলে রাখতেন। এরকম গল্প করছে আর কি, বাড়ির গল্প। সেটা শুনে দেখা যাচ্ছে আদিত্যর মাও হাসছে, খুশি হচ্ছে, এমনকি বড় মাও খুশি হচ্ছে, বড় মাও হাসছে, মানে বড় মাও যেন একটা অন্য জগতে পৌঁছে গেছে। তখন কথায় কথায় বড় মাও গল্প করছে এই পুজোর দিনটাতে আমাদের বাড়িতে খুব মজা হতো, কত লোক আসতো, বাড়িটা গম গম করতো একেবারে, বাজি ফোড়ানো, কত কি হতো হইচই। আমার বাবা ডাক্তার ছিলেন, সাথে পুরোহিত, কি ভালো পুজো করতেন। সেই পুজোতে কি মজা হতো, আলো দিয়ে চারপাশটা সাজানো, গম গম হই হই, কি মজাটাই না হতো। ওরে বাপরে, এইভাবে গল্প করছে হাসতে হাসতে। এবারেও করুন না বড় মা, সুদীপা বলছে নিজে হাতে সবটা করুন না। বলে হায় ভগবান, এই মেয়ে নাকি সব জানে, আরে আমি বিধবা, আমাকে বলছে পুজোর জোগাড় করতে, এই মেয়ে না আসলে অলক্ষ্মী, এই বলে যাচ্ছে। তখন আদিত্যর মা বলছে করুন না দিদি নিজে হাতে, কি আছে, কতদিন পর আপনাকে এইভাবে হাসতে দেখলাম, এইভাবে কথা বলতে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে, আর দেখবেন এই মেয়েই হবে আসল লক্ষ্মী বাড়ির। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।